আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন সবাই? শোনা যাচ্ছে কিনা? শোনা যাচ্ছে বা দেখা যাচ্ছে কিনা? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা পড়তেছিলাম এর আগের দিন গড় পড়তেছিলাম। আচ্ছা, এই গড়ের যে বিষয়টা আজকে আমি বলেছিলাম যে মোটামুটি আমরা গড় নিয়ে ২টা লেকচার নিব। তার মধ্যে একটা লেকচার গতদিন ছিল। খুবই সহজভাবে করে আমি এই কথাটা বলেছি, গড় মানেটা কি জিনিস। এটা আমি যদি একটু গতদিনকার ক্লাসটাকে আমি ২-৩ মিনিট বা ৫ মিনিট বা ১০ মিনিটের মধ্যে যদি একটু রিভিউ করতে চাই, যা বলেছি সেটা হচ্ছে, মনে করেন আপনার কাছে ৩টা সংখ্যা আছে বা ৪টা সংখ্যা আছে। এরকম ৪টা সংখ্যা আছে। এই ৪টা সংখ্যার গড় যদি আপনাকে আমি করতে বলি, তাহলে আপনি কিভাবে করে গড় নির্ণয় করবেন? সেটা হচ্ছে ৬+১০ মানে সবগুলো সংখ্যার যোগফল উপরে থাকবে, যোগফল থাকে উপরে, এবং নিচে দেওয়া হয় মোট কয়টা সংখ্যা আছে, মোট কয়টা সংখ্যা। এটা মানেই হচ্ছে গড়। তাহলে গড়ের মান এখানে কত হচ্ছে? ১৬। ১৬ আর ১২ যোগ করলে ২৮। ২৮ আর ৪ হচ্ছে ৩২। আর এখানে সংখ্যা আছে ৪টা। ভাগফল না, যোগফল। যোগফল বাই সংখ্যা, তাসনিয়া। ভাগফল না। হ্যাঁ, তার মানে হচ্ছে ৮। ৮ হচ্ছে এখানে আপনার গড়। এখানে আপনাদের পরীক্ষাগুলোতে একটা মজার কোশ্চেন আসে, যে মনে করেন আপনাকে আমি যদি বলি যে ০, ৪ এবং হচ্ছে ১০ এর গড় কত? বলেন তো, ০, ৪ এবং ১০ এইটার গড় কত হবে? এই টাইপের কোশ্চেন আসে মাঝে মধ্যে। গড় কত হবে? ভেরি গুড। ১৪ মানে এখানে মোট আছে হচ্ছে ০, ৪ আর ১০ যোগ করলে হচ্ছে ১৪, আর সংখ্যা আছে ৩টা। তাহলে মানে অনেক সময় স্টুডেন্টরা এই শূন্যটাকে বাদ দেয় এবং অ্যান্সার দিয়ে দেয় যে যোগ করলে ১৪ আর ২টা সংখ্যা আছে মানে ৭। এটা কিন্তু অ্যান্সার হবে না। ১৪/৩ অ্যান্সার হবে। ঠিক আছে, ৭ অ্যান্সার হবে না। সুমাইয়াই ৭ অ্যান্সার দিছে। সুমাইয়া ৭ অ্যান্সার হবে না, বুঝছেন? এখানে সংখ্যা আছে ৩টা, তাই ৩ দিয়ে ভাগ করতে হবে। আর বাকিরা সবাই ঠিক অ্যান্সার দিছে। আচ্ছা, ঠিক আছে, ওকে। তো যেই জায়গাগুলোতে ভুল হতে পারে সেগুলো নিয়ে আমি একটু আলোচনা করতেছি। আচ্ছা, এরপরে আমি এর আগের দিন যেই পড়াটা পড়িয়েছিলাম তার মধ্যে একটা কথা বলেছিলাম। মনে করেন আপনার কাছে যদি দেওয়া থাকে যে ৫টি সংখ্যার গড় ১১, প্রথম দুইটির গড় ১০ এবং শেষ দুইটির গড় ৯, তাহলে তৃতীয় সংখ্যাটি কত? তৃতীয় সংখ্যাটি কত? আমি বলেছি যে এই ধরনের অঙ্ক করার সময় আপনি এখানে দেখবেন যে আপনার মান দেওয়া আছে ৫টা সংখ্যার গড়, ৫টা মান দেওয়া আছে, আবার প্রথম দুইটার গড় দেওয়া আছে এবং শেষ দুইটার গড় দেওয়া আছে। তার মানে এইখানে
এইখানে কি অবস্থা, এখানে হচ্ছে 2টা আর 2টা 4টা দেওয়া আছে, আর মোট হচ্ছে 5টা সংখ্যা, 5টার গড় দেওয়া আছে। তাহলে আমি 5টার গড় যদি 11 হয়, তাহলে 5টার যোগফল হবে হচ্ছে 5 11 55। 5টার যোগফল হবে 5 11 55। এটা হচ্ছে 5টার যোগফল। প্রথম যেই দুইটা বোঝার চেষ্টা করতে হবে যে এইখানে প্রথম যেই দুইটা আছে সেই দুইটার গড় হচ্ছে 10। এখানে এখানে কিন্তু 11 ছিল, তাই 5 আর 11 গুণ করলে 55। প্রথম দুইটার গড় হচ্ছে 10, তার মানে প্রথম দুইটার যোগফল হচ্ছে 20। 2 দ্বিগুণে 2 আর 10 গুণ করলে 20 হয়। আবার শেষ দুইটার গড় হচ্ছে 9, তার মানে যোগফল হবে 18। এই দুইটা যোগ করলে আমার আসে 38। এখন 5টার, তার মানে এই দুইটা যোগ করলে হচ্ছে 4টা। আপনি 4টা সংখ্যার যোগফল পাইছেন 38, আর 5টা সংখ্যার যোগফল হচ্ছে 55। তার মানে 55 থেকে 38 বিয়োগ করলে 17 হচ্ছে তৃতীয় সংখ্যাটা। খুবই সহজ, যে আমি জাস্ট চিন্তা করব, এই যে দুইটার গড় দেওয়া আছে, মানে গড় দেওয়া থাকলে আমি যোগফল বের করে ফেলবো, কারণ গড় সমান যোগফল বাই সংখ্যা, তাহলে যোগফল ইকুয়াল কি হবে, যোগফল ইকুয়াল হবে গড় ইনটু সংখ্যা। গড়কে সংখ্যা দিয়ে গুণ করলে, বজ্রগুণন যদি করি, যে যোগফল গুণনে 1 সমান গড় গুণন সংখ্যা, তার মানে গড় গুণন সংখ্যা করলে যোগফল আসবে। তার মানে গড়কে আমি সংখ্যা দিয়ে গুণ করলে সব সময় আমাদের যোগফলটা চলে আসবে। তো এটা আমরা বুঝতে পারছি, এগুলো আমরা গতদিন করেছিলাম। এবং যদি এরকম থাকে যে 11 জন খেলোয়াড়ের গড় বয়স 30 বছর, প্রথম 6 জনের গড় বয়স 29 বছর, শেষ 6 জনের গড় বয়স 32 বছর। তাহলে আপনাকে যদি আমি বলি যে ষষ্ঠ খেলোয়াড়ের বয়স কত, তাহলে আপনি কিভাবে করে বের করবেন? সেম সিস্টেমে আমি বলছি, যখনই গড় বয়স দেওয়া থাকবে যোগফল বের করতে হবে। তাহলে এই 6 জনের যোগফল তাহলে কিরকম হচ্ছে, মানে আপনার অ্যান্সার কিরকম আসবে, 6 গুণন 29 প্লাস 6 গুণন 32, তার মানে এখানে 6 জনের মোট বয়স, এখানে 6 জনের মোট বয়স, শেষ 6 জনের, তাহলে 6 6 12 জনের বয়স হয়ে গেছে, মাইনাস 11 জনের গড় বয়স যেহেতু 30 বছর, তার মানে 11 জনের মোট বয়স হচ্ছে 11 গুণন 30। এটা করে দিলেই আপনার অ্যান্সার চলে আসবে। তার মানে কত আসতেছে, 6 গুণন 29, 6 9 54, 6 দুগুণে 12, 12 আর 5 হচ্ছে 17, প্লাস 6 দুগুণে 12, 3 6 18 আর 1 19, মাইনাস 3 11 33, 0। 363 মাইনাস 330 মানে 36 বছর। আমরা সবাই কি বুঝতে পারছি? আচ্ছা, ঠিক আছে, সবাই বুঝতে পারছি। খুবই মজা করে আমরা কিন্তু গতদিনে যেহেতু পড়েছি, আস্তে আস্তে পড়বো জন্য আমরা জাস্ট আরেকটু রিভিউ করে নিলাম, এটা গতদিন পড়েছি, সবাই আমরা বুঝতে পেরেছি। আচ্ছা, খুবই সুন্দর। আচ্ছা, আজকে আমরা যেই জিনিসটা করব, যে সংখ্যার গড়,
এটা আপনাদের পরীক্ষাগুলোতে প্রচুর পরিমাণে আসে। সংখ্যার গড় মানে কি? মনে করেন আপনাকে ধারাবাহিক কিছু সংখ্যা দিবে এবং আপনাকে গড় নির্ণয় করতে বলবে। খুবই ইম্পর্টেন্ট যদি সংখ্যার গড় নির্ণয় করতে বলে, খুবই ইম্পর্টেন্ট। মনে করেন আপনাকে আমি বললাম যে 5 থেকে 15 পর্যন্ত ধারাবাহিক সংখ্যার গড় কত? অথবা আপনাকে আমি বললাম 1 থেকে 100 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলোর গড় কত? অথবা আপনাকে বললাম যে 1 থেকে 99 পর্যন্ত বিজোড় 1 থেকে 99 পর্যন্ত জোড় সংখ্যাগুলোর গড় কত? জোড় সংখ্যাগুলোর গড় কত? অথবা আপনাকে বললাম 1 থেকে 100 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলোর গড় কত? এরকম যে কোনো স্বাভাবিক সংখ্যা যদি আপনাকে বলা হয়, সেইটার যে কোনো স্বাভাবিক সংখ্যা যে কোনোখান থেকে শুরু, যে কোনোখান থেকে শেষ, হ্যাঁ, তাহলে আপনি কিভাবে করে ম্যাজিকের মতো করে বের করবেন? আজকে থেকে একেবারে যেই পদ্ধতিতে বের করবেন সেটা একটা ওয়াও পদ্ধতি হবে। হ্যাঁ, ওয়াও পদ্ধতিটা আমি বলে দেই, একটাই পদ্ধতি, সবগুলার বের করা সিস্টেম একটাই, এবং আপনাদের এতটা মজা লাগবে, শুধু আসবে ওয়াও ওয়াও। এটা নিয়ে আমি ভিডিও দিছি। প্রথম পদ শেষ পদ এই দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করে দিবেন, তাহলেই অঙ্ক শেষ। প্রথম পদ 5, শেষ পদ 15, দুইটা যোগ করলে কত হয় ভাইয়া? 20, 20 কে 2 দিয়ে ভাগ করলে 10, এখানে 10 হচ্ছে আপনার অ্যান্সার। হ্যাঁ, যে প্রথম পদ আর শেষ পদ যোগ করে, তার মানে প্রথম পদ যোগ শেষ পদ ভাগ 2 করে দিলেই আপনার অ্যান্সার চলে আসবে। 1 থেকে 100 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার যোগফল, স্বাভাবিক সংখ্যাগুলোর গড় কত? প্রথম পদ যোগ শেষ পদ ভাগ 2, তার মানে 1 যোগ 100 ভাগ হচ্ছে 2, তার মানে 101 কে 2 দিয়ে ভাগ করলে 50.5, এটাই আপনার অ্যান্সার। 1 থেকে 99 পর্যন্ত জোড় সংখ্যাগুলোর গড় কত? কে বলতে পারবে? কি করব? কে বলতে পারবে? প্রথম পদ কত ভাইয়া? প্রথম পদ কত? 1 থেকে 100 পর্যন্ত প্রথম পদ কত? আগে এইটা বলেন। প্রথম পদ 1 ভাইয়া রে, জোড় সংখ্যা কি 1? আগে বলেন যে প্রথম পদ কত, জানতে চাই। প্রথম পদ 2, হ্যাঁ। 1 থেকে তো আর প্রথম পদ তো 1 না, কারণ জোড় সংখ্যা তো আর 1 না, জোড় সংখ্যা কিন্তু 1 না, তার মানে প্রথম পদ এখানে 1 না, প্রথম পদ হচ্ছে 2। আর শেষ পদ 99, 99 কি শেষ পদ হবে নাকি 98? শেষ পদ কত? শেষ পদ কত? 98, ভেরি গুড, ভেরি গুড। শেষ পদ 98 বাই 2, তার মানে 50 হচ্ছে আপনার অ্যান্সার। 100 বাই 2 মানে 50 হচ্ছে অ্যান্সার। পুরাই মজা না? আচ্ছা বলেন তো এইটার কি হবে ভাইয়া? এটার অ্যান্সার কি হবে? লাস্টেরটার অ্যান্সার দেখি, লাস্টেরটার অ্যান্সার কে কে পারে? পঞ্চাশ, 50, 50, 50, 50, 50, 50, 50, সবাই 50। ওকে, গুড। তাহলে 1, আর এখানে শেষ পদ বিজোড়, বিজোড় তো 1 ঠিক আছে, কিন্তু এখানে যে 100 আছে, 100 তো আর বিজোড় না, বিজোড় হচ্ছে 99, তার মানে বিজোড় যেহেতু 99, 1 যোগ 99 বাই 2, তার মানে 100 বাই 2, তার মানে হচ্ছে 50 হচ্ছে আপনার অ্যান্সার। সবাই বুঝে গেছেন? আমি বুঝতে পেরেছি, পুরাপুরি ক্লিয়ার। মনে করেন আপনাকে আমি যদি বলি এখন থেকে যে 20 থেকে
50 পর্যন্ত, 20 থেকে 50 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলোর গড় কত? বিজোড় সংখ্যাগুলোর গড় কত? ভাইয়া বলেন কি হবে? অ্যান্সার বলেন সবাই। হ্যাঁ, গুড। এই তো ওয়াও, আমি ওয়াও বলতেছি। খুবই সুন্দর, খুবই সুন্দর। বিজোড় সংখ্যা 20 তো না, 20-এর পরেরটা হচ্ছে 21। 21 হচ্ছে প্রথম বিজোড় সংখ্যা, প্রথম পদ 21 আর শেষ পদ 50 তো আর বিজোড় না, 50-এর আগে আছে 49 হচ্ছে বিজোড়। তার মানে 21 প্লাস 49/2, তার মানে আপনার অ্যান্সার আসতেছে যে 70/2, তার মানে হচ্ছে 35 হচ্ছে আপনার অ্যান্সার। এইভাবে করে কিন্তু একেবারে মজা করে বের করে ফেলতে পারবেন, সেটা বিজোড় সংখ্যা বলুক, জোড় সংখ্যা বলুক, বা বা যে কোনো ধারাবাহিক সংখ্যা, মানে কি, যে কোনো সমান্তর ধারায় যেগুলো আছে, মানে সমান অন্তর যদি থাকে, সেই ক্ষেত্রে আপনি এই 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 কাণ্ডটা করতে পারবেন। মনে করেন 5 আছে, তারপরে 11 আছে, তারপরে 17 আছে, তারপরে ডট 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 এরকম করে দিয়ে বলল যে 89 আছে। সংখ্যাগুলোর গড় কত? সংখ্যাগুলোর গড় কত? সংখ্যাগুলোর গড় কত? অনেক সংখ্যা, এগুলো কিভাবে করে যোগ করব? কিছুই করার নাই। এর মধ্যে এর ডিফারেন্স 6, এটা থেকে এটা ডিফারেন্স 6, তার মানে সমান অন্তর আছে। এগুলাকে বলে সমান্তর ধারা। সমান অন্তর, সমান অন্তর আছে, মানে সমান্তর, মানে একটা থেকে আরেকটা ডিফারেন্স হচ্ছে 6। এইটা থেকে এটার বিয়োগ করলে 6 আসে, এটা থেকে এটার বিয়োগ করলে 6 আসে। তাহলে আপনারা কি শুনতে পাচ্ছেন? সাউন্ড নাই? জি, আচ্ছা আচ্ছা, এখন প্রবলেম নাই, ওকে ঠিক আছে। তো দেখেন, এইটা থেকে এটার ডিফারেন্স হচ্ছে 6, এটা থেকে এটার ডিফারেন্স হচ্ছে 6, এই ডিফারেন্স গুলো 6। তার মানে এটাকে বলবো আমরা সমান অন্তর। সমান অন্তর যদি থাকে, তাহলে আমরা কি করব? প্রথম পদ যোগ শেষ পদ বাই 2, এটা করে দিলেই আপনার অ্যান্সার চলে আসবে, মানে 94/2, তার মানে হচ্ছে আপনার 47। 47 দ্বিগুণে 94, 47 হচ্ছে আপনার অ্যান্সার। বুঝছি আমরা? যে কোনো সমান্তর ধারার ক্ষেত্রে এই কাহিনী, মানে এই যে ধারাবাহিক যে আমরা কথাগুলো বলতেছি, এগুলো ধারাবাহিক মানে হচ্ছে এগুলো সমান্তর ধারায় আছে। 20 থেকে 49 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলো মানে কি? 21 আছে, তারপরে 23 আছে, তারপরে 25 আছে, এইভাবে ভাবে ডট 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 49 পর্যন্ত এই সংখ্যাগুলোর গড় যেহেতু নির্ণয় করতেছেন, তার মানে এইখান থেকে এটা ডিফারেন্সও 2, এটা থেকে এটা ডিফারেন্সও 2, তার মানে সমান অন্তর আছে। সমান্তর হইলেই, সমান অন্তর হইলেই প্রথম পদ যোগ শেষ পদ বাই 2 হবে আপনার অ্যান্সার। কারা কারা ক্লিয়ার হইছে? একটু ক্লিয়ার লেখেন, যারা যারা ক্লিয়ার হইছেন। হ্যাঁ, পুরাই ম্যাজিক আসলে। মানে গড় মানে হচ্ছে, গড় তাহলে কিভাবে হবে? প্রথম পদ যোগ শেষ পদ ভাগ 2, যে কোনো, যে কোনো যদি ধারাবাহিক সংখ্যা দেখেন তাহলেই এই সূত্র আপনি ইউজ করতে পারবেন। যেমন আপনাকে যদি আমি বলি যে 10 থেকে 100 পর্যন্ত তিনের গুণিতক, তিনের গুণিতক সংখ্যাগুলোর গড় কত? তিনের গুণিতক সংখ্যাগুলোর গড় কত বলেন তো? 10-এর 10, 10 কি তিনের গুণিতক? 10 কি তিনের গুণিতক? না, 10 তিনের গুণিতক না। তার মানে এখানে প্রথম পদ কত? কে বলতে পারবে প্রথম পদ কত? প্রথম পদ হচ্ছে 12, কারণ 10-এর পরে 11 তিনের গুণিতক না, 12 হচ্ছে তিনের গুণিতক। তার মানে 12 থেকে শুরু, 10 থেকে 100-র মধ্যে। আর এখানে শেষ পদ কত? 100 কি তিনের গুণিতক?
103 গুণিতক না। হ্যাঁ, 99 হচ্ছে শেষ পদ, কারণ 99 3 গুণিতক। তার মানে আমার আসবে হচ্ছে যে 10 + 99 ভাগ 2, এটাই। তার মানে প্রথম পদ যোগ শেষ পদ ভাগ 2, এটা করলেই আপনার অ্যান্সার চলে আসবে। তার মানে 111/2, তার মানে হচ্ছে 55.5। পুরাই মজা, তাই না? মজা করে কিন্তু আপনারা এইভাবে বের করে ফেলতে পারবেন। প্রথম পদ যোগ শেষ পদ ভাগ 2, এটা করলেই আপনার অ্যান্সার চলে আসবে। লিমা লিমা আক্তার, এটা কিভাবে, মানে কোশ্চেনটা আমি বুঝি নাই। লিমা আক্তার, আরেকবার একটু আনমিউট করে কোশ্চেনটা করেন তো, আমি আনমিউট করে দিচ্ছি, আপনি একটু কোশ্চেনটা করেন, কি কোনটা কিভাবে। আসসালামু আলাইকুম স্যার। জি, আমি ওই এখানে একটা সাউন্ড হয়েছে, এর জন্য আমি শুনতে পারি নাই কি বলছেন স্যার। 3 গুণিতক সংখ্যাগুলোর গড়টা বুঝি নাই, এটা কি বুঝেন নাই মানে, কি কোশ্চেনই বুঝেন নাই নাকি? না, কোশ্চেন এটা কিভাবে করছেন এটা বুঝি নাই আর কি। আগের গুলো কিভাবে করছি? ওই যে উপরে সূত্র গড়। আগের গুলো তো করছি, ওই যে এটা তো স্যার বলছেন সমান্তর দ্বারা ওই 5, 11, 17, এখানে 6, একটা সংখ্যার থেকে একটা সংখ্যা 6। তার আগের গুলা 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর গড় কিভাবে করছি? প্রথম পদ প্লাস শেষ পদ। হ্যাঁ, ওইটাই প্রথম পদ প্লাস শেষ পদ। 3 গুণিতক মানে কি? 3 জি, 3 গুণিতক এইটা মানে কি? বুঝি নাই আর কি। 3 গুণিতক কথাটার অর্থ বলেন। 3 গুণন 1 মানে 3। 3 হচ্ছে জি 3 গুণিতক। 3 গুণন 2 মানে 6। 6 হচ্ছে 3 গুণিতক। মানে জি 3 সাথে স্বাভাবিক সংখ্যা গুণ করলে, জি স্বাভাবিক কোনো সংখ্যা, পূর্ণ সংখ্যা যদি গুণ করেন, 3 পাওয়া যাবে, 6 পাওয়া যাবে, 9 পাওয়া যাবে, 12 পাওয়া যাবে। এরকম জি 3 গুণিতক যে সংখ্যাগুলো আছে 10 থেকে 100-র মধ্যে, সেগুলোর গড় কত? তার মানে এই যে 10-এর পরে প্রথম 3 3-এর গুণিতক পরে আছে 12, 12, জি জি। 10-এর আর পরে আছে 12, 100-র আগে হচ্ছে তারপরে আছে 15, 99। তারপরে আছে 18, এরকম করে করে 100 পর্যন্ত। 100 তো আর 3 গুণিতক না, 100-র আগে 99, না, 3-এর সাথে 33 গুণ করলে 99 আসে, তাই না? জি হ্যাঁ, তার মানে 99 হচ্ছে 3 গুণিতক। হ্যাঁ, জি তাহলে স্যার কি হবে এখন? 12 + 99/2, আর শেষ পদ, প্রথম পদ আর শেষ প্রথম পদ পদটা শেষ পদ বাই 2, বুঝছি? বাই 2। জি, আচ্ছা ক্লিয়ার? স্যার। জি স্যার, ওকে, ঠিক আছে। ধন্যবাদ। হুম, আচ্ছা। তো মানে এখন কথা হচ্ছে, হ্যাঁ, 3 গুণিতক মানে 3 দ্বারা ভাগ করলে যদি, আচ্ছা ঠিক আছে। তামান্না, আপনি কোশ্চেনটা কপি করে রাখেন, আমরা আজকে ওইটা সলভ করবো একটু পরে, এই সংখ্যাগুলোর গড়গুলা শেষ হোক, এই টাইপের কোশ্চেন আমরা সলভ করবো, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। এখন আপনাদেরকে একটা কথা বলি, যে এই কাহিনীটা কেন ঘটতেছে, আপনাদের একটা কথা বলে নেই। হ্যাঁ, কথাটা বলে নেই, তাহলেই বুঝতে পারবেন যে এই ঘটনাটা কেন ঘটতেছে। তো সত্যিকার অর্থে যদি আপনাকে সমান্তর ধারা যদি বলি, মানে যেগুলো সমান অন্তর আছে, সেই সমান্তর ধারা, সমান অন্তর, এই সমান্তর ধারা এইগুলো যেগুলো করলাম সবগুলোর সমান অন্তর আছে। মানে যেমন 12, 15, 3 গুণিতক কি প্রতিটা কি 3 পরপর আসে, 3 পরপর অন্তর, সবগুলোরই 3। হ্যাঁ, তার মানে সমান্তর যতগুলো আছে সমান্তর ধারা। আবার যদি ধারাবাহিক সংখ্যা যখন বলছি 1, 2, 3, 4, এগুলো সবগুলোর অন্তর হচ্ছে 1। যখন জোড় সংখ্যা বলছি, মনে করেন 2, 4, 6, তখন সবগুলোর অন্তর হচ্ছে 2। যখন বিজোড় সংখ্যা বলছি, মনে করেন 21, 20 থেকে বিজোড় সংখ্যা বলছি, তার মানে 21, 23, 25, এগুলোর সমান অন্তর হচ্ছে, সবগুলোরই অন্তর হচ্ছে 2 করে।
তাহলে সবগুলারই ক্ষেত্রে অন্তরগুলা সমান, মানে এগুলো হচ্ছে সমান্তর ধারা। সবাই কি এই কথাটা বুঝতে পারছি? এই কথাটা কি বুঝতে পারছি? সবগুলাই হচ্ছে সমান্তর ধারা, এই কথাটা কি বুঝতে পারছি? এই সমান্তর ধারার ক্ষেত্রে যোগফলের সূত্র, যোগফল এইটা সূত্র একবারে ছোটবেলা থেকে যোগফলের একটা সূত্র আছে, সেটা হচ্ছে প্রথম পদ যোগ শেষ পদ ভাগ 2 ইন্টু হচ্ছে পদের সংখ্যা। কেন হলো এই ম্যাজিকটা? কেন হলো ম্যাজিক? তো আর আপনি কোথাও থেকে ক্রিয়েট হয়ে আসেনি। ম্যাজিকটা কেন আমি দেখাইতে পারতেছি বুঝতে হবে। ধারা নিয়ে আমার 2টা ভিডিও আছে, তার মধ্যে একটা হচ্ছে সমান্তর ধারা নিয়ে। যোগফলের সূত্র হচ্ছে প্রথম পদ যোগ শেষ পদ ভাগ 2 ইন্টু পদের সংখ্যা, এটা হচ্ছে সূত্র, যোগফলের সূত্র। তাহলে ভাইয়া আপনারা আমাকে বলেন তো, যোগফলকে কোন সংখ্যাটা দিয়ে ভাগ করলে আসলে গড় পাওয়া যায়? যোগফলকে কি দিয়ে ভাগ করলে গড় পাওয়া যায়? যোগফলকে কি মোট পদের সংখ্যা দিয়ে, কি সংখ্যা দিয়ে? পদের সংখ্যা দিয়ে ভাগ করলে গড় পাওয়া যায়। তাহলে পদের সংখ্যা, এখানে তো এই যে ইনটু পদ সংখ্যা আছে, তার মানে যোগফলকে যদি পদের সংখ্যা দিয়ে ভাগ করেন, যে মোট পদের সংখ্যা কতগুলো আছে সেটা দিয়ে যদি ভাগ করেন, তাহলে পদের সংখ্যা কাটা গেল, থাকলো কি প্রথম পদ যোগ শেষ পদ ভাগ 2। বুঝছি কি বুঝি নাই? প্রথম পদ যোগ শেষ পদ ভাগ 2, সেই জন্য গড়ের এই যে ম্যাজিকটা এটা প্রযোজ্য হয়েছে। আমরা বুঝতে পারছি কি বুঝতে পারি নাই? সবাই কি কথাটা বুঝতে পারছি? যে যোগফলের যে সূত্রটা প্রথম পদ যোগ শেষ পদ ভাগ 2 ইন্টু পদ সংখ্যা, এটা হচ্ছে যোগফলের সূত্র। তাহলে গড় কি? গড় মানে তো যোগফলকে পদের সংখ্যা দিয়ে ভাগ করতে হবে, তার মানে এই পদের সংখ্যা আর পদের সংখ্যা কাটা চলে যাবে। হ্যাঁ মেহরাজ বলেন। সালাম স্যার। আসসালাম। স্যার যেমন আপনার আহ, আপনি ওই একটা প্রশ্ন করছিলেন যে ওই আপনার 1 থেকে 100 পর্যন্ত তিনের গুণিতক স্যার, ত্রিগুণিত। তো প্রথমটাই না বুঝলাম স্যার 3 ছেড়ে 12, এখানে এটা আমরা বুঝতে পারছি 12 থেকে শুরু হবে স্যার, লাস্টে যে 99 যাইলে শেষ হয়ে যাবে 99 জন গুণিতক, এটা কিভাবে বুঝবো স্যার? লাস্টটা কিভাবে বাইর করবো? এটা কোনো বাইরে করার কোনো নিয়ম আছে কিনা স্যার? এটার নিয়মটা হচ্ছে যে 3 দ্বারা বিভাজ্য কিনা কোনো একটা সংখ্যা, এটা এটা একবারে ছোটবেলায় একটা নিয়ম আছে, ছোটবেলাকার, ঠিক আছে আমি বলি যে কোনটা কত দ্বারা বিভাজ্য। এটা নিয়ে আমার একটা ভিডিও, এটা নিয়ে আমার 2টা ভিডিও আছে আসলে। সেটার নিয়মটা হচ্ছে 100। এই যে দেখেন 100, এই সংখ্যাটাকে সহজ নিয়মটা আমি বলি, সহজ নিয়ম। সহজ নিয়ম হচ্ছে প্রতিটা বড় বড় সংখ্যা হইলে তো 3 দিয়ে ভাগ করে দেখাটা প্রতিবারে ডিফিকাল্ট। সহজ নিয়ম হচ্ছে এই অঙ্কগুলা যোগ করে, বলেন তো 100 এর অঙ্কগুলা যোগ করলে কত আসে? 100 যোগ করলে কত আসে বলেন? 1 আসে। 1 কে 3 দিয়ে ভাগ করলে পূর্ণ সংখ্যা আসে না। এখন দেখেন 99 আছে ভাইয়া, 99, বলেন তো 99, 99 কে 99 এর মধ্যে 9 আর 9 আছে, 9 আর 9 যোগ করলে কত হয়? অঙ্কগুলা যোগ করলে কত হয় বলেন? 18 হয়। যেহেতু 18 হয়, 18-কে 3 দ্বারা ভাগ করা যায়, 18-কে 3 দিয়ে ভাগ করলে 3 আসে, তার মানে 99 হচ্ছে 3 দ্বারা বিভাজ্য। তার মানে কোনো একটা সংখ্যা 3 দ্বারা বিভাজ্য কিনা সেটা বের করার জন্য সহজ উপায় হচ্ছে এর অঙ্কগুলা যোগ করে, যদি সেই অঙ্কগুলার যোগফলটা 3 দ্বারা বিভাজ্য হয়, তাহলে সেই অঙ্কটাও 3 দ্বারা বিভাজ্য। ঠিক আছে? তাহলে এখানে এখানে 3 দ্বারা বিভাজ্য হচ্ছে 100 এর নিচে, মানে প্রথমে আপনি যেহেতু 20 থেকে 90 বললেন, মানে 100 বললেন, ওই 10 থেকে 100, তার মানে 10-এর উপরে 12 হচ্ছে 3 দ্বারা বিভাজ্য। আচ্ছা আপনারা কি কথাটা বুঝতে পারছেন সবাই? 3 দ্বারা বিভাজ্য এটা কিভাবে করে বের করা যাবে, বা 2 দ্বারা বিভাজ্য সবাই বুঝতে পারছি কিনা? আচ্ছা লিটন মিয়া কি কোশ্চেন আছে বলেন? হ্যাঁ বলেন, বলেন। আচ্ছা কোশ্চেন নাই মনে হয়।
ঠিক আছে। আনমিউট করে তো দিছিলাম আপনাকে, তো এই জন্য বলেন বলেন বললাম। আপনি আপনি নিজে এখন আনমিউট করেন, করেন করেন এখন আনমিউট। জি বলেন। হ্যাঁ লিটন ভাই আনমিউট করেন নিজে থেকে। জি বলেন। আসসালামু আলাইকুম স্যার। আসলাম, হ্যাঁ। স্যার ওই যে প্রথম যে ওই যে যোগফলের ওইটা হুম। স্যার গড় ওইটা তো নিচে স্যার, পদ সংখ্যা তো নিচে, আর হচ্ছে ওটা উল্টাই দিলে স্যার উপরে উঠে যাবে না? কি মানে বুঝি নাই। মানে আপনার এই যে গড়, গড় নির্ণয়ের ফর্মুলা কি? যে যোগফল, যোগফলের ফর্মুলা কি? যোগফল বলেন, যোগফল কি? যোগফল মানে প্রথম পদ যোগফল যোগ যোগ শেষ পদ ভাগ 2 ভাগ হচ্ছে 2 ইনটু পদ সংখ্যা। গুণন হচ্ছে পদ পদ সংখ্যা, সংখ্যা। হ্যাঁ নিচেও আছে পদ সংখ্যা, তা পদ সংখ্যা কাটা যাবে না? কি বলতেছেন এটা? জি স্যার, প্রথম জি পদ স্যার, যোগ শেষ পদ বাই 2 না? বুঝেন নাই? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। এখন যে এই যে গড়ের যে বিষয়টা আছে, এই গড়ের বিষয়টা নিয়ে আমরা যদি কথা বলি, সেটা হচ্ছে যে সংখ্যার গড় এইভাবে করে আমরা খুবই সহজে নির্ণয় করে ফেলতে পারবো। তো এখন বিভিন্ন টাইপের কোশ্চেন যখন পরীক্ষায় আসে, তখন কিভাবে করে পরীক্ষায় আসে, যেগুলো আমি দেখিয়েছি সেই টাইপের কোশ্চেন তো পরীক্ষায় আসেই, তার সাথে আরো কিছু পরীক্ষায় আসে, সেগুলো নিয়ে আমরা প্র্যাকটিস করব। এবং তামান্না আপু একটা কোশ্চেন দিয়েছিলেন, সেটা আবার উনি দিলে তখন ওইটা ট্রাই করব। আচ্ছা, একজন ছাত্র বাংলায়, সবাই খাতার মধ্যে প্র্যাকটিস করবেন, আমার সাথে সাথে খাতায় যাতে প্র্যাকটিস হয়, শুধু দেখলে হবে না। বাংলায় পেয়েছে হচ্ছে 65 এবং ইংলিশে পেয়েছে 80 মার্ক। তো অঙ্কে কত মার্ক পেলে, অঙ্কে কত নম্বর পেলে গড় 75 হবে? গড় কি হবে? 75 হবে। তো এই ধরনের অঙ্ক আমি সবচেয়ে বড় কথা যেটা বলি, অঙ্কে কত নম্বর, আপনি অঙ্কে এক্স ধরে নেন, তাহলে আমাদের গড় কত হবে? 65 যোগ 80 যোগ এক্স, আর তিনটা যেহেতু সাবজেক্ট, ভাগ 3 ইকুয়াল 75। এই লাইনটা কে কে বুঝছি আমরা? যারা যারা বুঝছি ক্লিয়ার লেখেন, যারা বুঝি নাই এখনই ক্লিয়ার না লেখেন, আমি এখনই জানতে চাই এইটা কারা কারা বুঝছি। যেহেতু তিনটা সাবজেক্টের গড়, আমি যদি অঙ্কে যদি এক্স পাই, তাহলে কি 65, 80 আর এক্স, এই তিনটার গড় হবে 75। জি আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা কিভাবে করতে পারি? তার মানে 3 আর 75 গুণ করলে, হ্যাঁ সবাই ক্লিয়ার, যেহেতু আমার খুবই ভালো লাগলো সবাই ক্লিয়ার। 3 আর 75 গুণ করলে এখানে আসে 3 5 15, আর 3 7 21, আর একে হচ্ছে 22, আর এখানে 80 আর 65 যোগ করলে আসে হচ্ছে 5, আর এই জায়গায় 14, 145 প্লাস এক্স, তার মানে এক্স ইকুয়াল হবে 245 বিয়োগ 225 বিয়োগ হচ্ছে 145, 0 8, তার মানে 80 মার্ক। তার মানে অ্যান্সার হবে 80, অঙ্কে পেতে হবে 80। সবাই আমরা ক্লিয়ার? হ্যাঁ অনেকেই অ্যান্সার দিয়েছে 80, খুবই সুন্দর, অসাধারণ সুন্দর। এবং এই টাইপের অঙ্ক প্রচুর আসে, জাস্ট আপনি এক্স ধরে নিলেই হয়ে যাবে, তিনটার জায়গায় চারটা দেওয়া থাকতে পারতো, হ্যাঁ এরকম এরকম হতে পারে। বজ্র গুণন করে ভাইয়া, বজ্র গুণন করে 40 আসলো। এই যে 3 কে 75 দিয়ে গুণ করলে 225 আসছে। মেহরাজ চৌধুরী, বুঝেন নাই? নিচে থাকলে কি এদিকে ভাগ আছে, তাহলে গুণ করতে হবে না ডান পাশে গেলে? 11 জন লোকের গড় 70 কেজি,
11 জন লোকের গড় 70 কেজি, 90 কেজি একজন লোক চলে গেলে কত ওজন হবে? এটা কি কঠিন অঙ্ক? তামান্না নিজে করেন। বলছে 11 জন লোক আছে, তাদের গড় 11 জনের ওজনের গড় দেয়া আছে 70 কেজি। সবাই করার চেষ্টা করেন তো, সবাই পারার কথা। 90 কেজি ওজনের একজন চলে গেল, ওজনের একজন চলে গেলে বাকি 10 জনের গড় কত হবে? বাকিদের গড় আর কি, বাকিদের মানে বাকি 10 জনের গড় কত হবে? খুবই সহজ তাই না? সবাই পারছে, হ্যাঁ ভেরি গুড। 11 জনের গড় দেওয়া আছে, তার মানে 11 জনের মোট মানে যোগফল কত? ওজনের যোগফল কত? 11 গুণন 70, তার মানে 7 11 77, মানে 770 কেজি। তাই 770 কেজির মধ্যে 90 কেজি ওজনের একজন চলে গেছে, এখন ওজন কত হয়েছে? 680 কেজি। 680 কেজি ওজন হয়েছে কত জনের? 10 জনের। 10 জনের যোগফল হচ্ছে 680, তার মানে 680 কে আমি 10 দিয়ে ভাগ করলে গড় পাওয়া যাবে 68 কেজি। আমার না বুঝেন নাই? আপনি প্রথমে যোগফল বের করবেন যে 6 জন, এই যে 11 জন যে আছে, এই 11 জনের যে যোগফল, যে ওজনটা আছে তাদের ওজনের যোগফল কত হবে? 11 গুণন গড় যেহেতু দেওয়া আছে, গড়কে 11 দিয়ে গুণ করলে 770 কেজি হচ্ছে ওজন, টোটাল ওজন 11 জন মিলায়। তার মধ্যে 90 কেজির একজন চলে গেছে, হ্যাঁ, তার মানে বাকি 10 জনের যোগফল, ওজনের যোগফল হচ্ছে 660 কেজি, 680 কেজি। 680 কে আমি যদি 10 জন দিয়ে ভাগ করি তাহলে গড় পাওয়া যাবে 68 কেজি গড়। সবাই ক্লিয়ার? আচ্ছা, মানে একই কোশ্চেন ঘুরায় ফেরায় আমরা অনেক ভাবে করে কোশ্চেন গুলো দেওয়া আছে। একজন ব্যাটসম্যান টি-20 টি-20 খেলায়, কি কোশ্চেন এটা দিছে, 82, 85 ও 92 রান করে। টি-20 খেলায় এত রান করে একজন ব্যাটসম্যান টানা? এটা একটা কথা হইলো? আচ্ছা ঠিক আছে, করছে, দিছে যখন বইয়ের মধ্যে করেছে, সমস্যা নেই। বইয়ের মধ্যে তো দেয় নাই, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা 2016 এটাতে আসছে। একজন একজন ব্যাটসম্যান 82, 85 এবং 92 রান করছে তিনটা ইনিংসে। চতুর্থ খেলায় কত রান করলে কত রান করলে তার গড় রান 87 হবে? তাহলে কি হলো? পারা যাবে না? চতুর্থ খেলায় কি ধরে নিব? এক্স ধরে নিব, তাহলেই তো শেষ। ওই যে চতুর্থ খেলায় এক্স রান করছে, তাহলে গড় রান কি হবে? 82 যোগ 85 যোগ 92 এবং তার সাথে এক্স। এই চতুর্থ খেলায় ধরে নিলাম এক্স রান করছে, তারপরে 4 দিয়ে ভাগ করলে আমাদের গড় রান হবে 87। এই লাইনটা আমরা সবাই ক্লিয়ার? অ্যান্সার বের করেন সবাই, এটার অ্যান্সার বের করেন।
গুড, সবারই অ্যান্সার চলে আসছে, খুবই সুন্দর। জাস্ট ক্যালকুলেশন করলেই হয়ে যাবে। 4 গুণন এটা করে, এটা যোগফল বের করে, তারপরে এক্স বের করলে মানটা আসতেছে 89 বছর। ভেরি গুড, সুন্দর। আচ্ছা, এখন দেখেন এখানকার আজকে মানে গড়ের সবচেয়ে কঠিন অঙ্কটা লাস্ট আমি করিয়ে মানে গড়ের অঙ্ক শেষ করবে। এখানকার সবচেয়ে কঠিন টাইপের যে অঙ্কগুলো থাকে সেগুলো অঙ্ক কিভাবে করে করতে পারেন আপনি সেটা আমি বলবো। সেটা হচ্ছে এরকম, মনে করেন 8 জন লোক আছে, 8 জন লোকের গড় বয়স 89, মানে রান করছে 89 বছর না, 89 রান করেছে। আচ্ছা ঠিক আছে, 89 রান হবে। আচ্ছা, 8 জন লোকের গড় বয়স হচ্ছে 65 বছর, 65 বছর। একজন আহ, একজন লোক, আচ্ছা গড় বয়স না দিয়ে গড় ওজন দেই। গড় ওজন, এরকম টাইপের একটা কোশ্চেন মানে এসেছিল পরীক্ষায়। মানে আমার সামনে যে বইটা আছে এই বইটাতে ওই কোশ্চেনটা নাই, তবে এই কোশ্চেনটা এসেছিল, যে কোশ্চেনটা এসেছিল সেই কোশ্চেনটাই আমি দিচ্ছি। 8 জন লোকের গড় ওজন হচ্ছে 65 বছর। একজন লোক উক্ত দল থেকে চলে গিয়ে নতুন একজন প্রবেশ করায় গড় ওজন 2.5 কেজি বৃদ্ধি পেল। আচ্ছা একটু, একজন ওজনটা দেই নাই না, একজন আচ্ছা এটা হলো না। আচ্ছা 1 সেকেন্ড আমাকে একটু মনে করতে দেন কোশ্চেনটা। এটা আসলে এই টাইপের কোশ্চেনটা ছিল না। কোশ্চেনটা কি ছিল? 65 কেজি ওজনের চলে গিয়েছিল। আচ্ছা এরকম কোশ্চেনটা ছিল না। একটু 1 সেকেন্ড আমাকে একটু মনে করতে দেন। 8 জন লোকের একটি দল থেকে একজন 65 কেজি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যান্সার 85 কেজির মতো একটা 85 কেজি দেওয়া যেতে পারে যদি। আচ্ছা এটা 60 কেজি দিই।
আচ্ছা, 8 জন লোকের একটি দল থেকে আমি যদি বলি 8 জন লোকের একটি দল থেকে 60 কেজি ওজনের একজন লোক দল থেকে চলে গিয়ে নতুন একজন প্রবেশ করায় গড় ওজন 2.5 কেজি বৃদ্ধি পেল। আচ্ছা, নতুন ব্যক্তির ওজন কত? হ্যাঁ হ্যাঁ, নতুন ব্যক্তির ওজন কত? ঠিক আছে, আচ্ছা আমি বুঝাই বলি এখন, ঠিক আছে? তো কোশ্চেন এটাই যে 8 জন লোকের একটা দল আছে, সেই দল থেকে 60 কেজি ওজনের একজন লোক দল থেকে চলে গিয়ে নতুন একজন প্রবেশ করায় গড় ওজন 2.5 কেজি বেড়ে গেল। নতুন ব্যক্তির ওজন কত? তো ঠিক আছে, দেখেন, হ্যাঁ এইরকম টাইপের, ওই যে 4 মাস কমে গেল হাবিজাবি, এই টাইপেরও আছে, সমস্যা নাই। একটা অঙ্ক করলেই সব অঙ্ক আমরা পারবো। আমার এখানে যেটা বই আছে এইখানে ওই টাইপের অঙ্কটা নাই, তো আমি জাস্ট এই জন্য এই একটা টাইপ বাকি থাকলো, এই টাইপটা আমি করাই দিচ্ছি, কারণ না হলে এই টাইপের যদি কঠিন অঙ্ক একটু আসে আপনারা যাতে পারেন কিরকম আসবে। দেখেন, আপনারা আগে চিন্তা করেন, 8 জনের একটা দল থেকে আমার 60 কেজি ওজনের একটা লোক চলে গিয়ে নতুন একজন প্রবেশ করছে, এবং তার ফলে আচ্ছা 65ও দেওয়া থাকতে পারে। লাকি, আপনি কি গত ক্লাসে ছিলেন না? লাকি, আপনি কি গত ক্লাসে ছিলেন? লাকি, আপনি গত ক্লাসে ছিলেন? গত ক্লাসে তো এম সংখ্যক সংখ্যার গড় এম, এই পি সংখ্যক সংখ্যার গড় এম, আর কিউ সংখ্যক সংখ্যার গড় এন, সবগুলোর গড় কত? এটা মনে হয় এই টাইপের অঙ্ক মনে হয় 4 বার করাইছি আপনাদেরকে। এরপরে এই কোশ্চেনটা লিখে দেওয়ার মানেটা কি আমি বুঝি নাই। এ পিএম প্লাস কিউ এন বাই এম প্লাস কিউ, এটা তো আমি পি প্লাস কিউ, এটা তো আমি কতদিন মানে মিনিমাম 2টা তো করাইছি আর কি, এই একই টাইপের। এটা আবার লিখে দিচ্ছেন গত ক্লাস থাকলে। আচ্ছা, 4 জন, আমি আবার বলি যে 4 জন লোকের একটি দল থেকে, সরি 8 জন লোকের একটি দল থেকে 60 কেজি ওজনের একটা লোক দল থেকে চলে গিয়ে নতুন একজন প্রবেশ করায় গড় ওজন এইটা 2.5 কেজি বৃদ্ধি পেল। নতুন ব্যক্তির ওজন কত? ভাইরা শুনেন, আচ্ছা 8 জনের থেকে একজন চলে গেছে ধরেন, তাহলে আমার আসলে যে চলে যাওয়ার আগ পর্যন্ত যে চলে গেছে ওকে বাদ দিয়ে আমি যদি কাউন্ট করি তাহলে কয়জন আছে? সবাই একটু লেখেন দেখি কয়জন আছে। 8 জনের মধ্যে একজন যদি বাদ দেন তাহলে কয়জন আছে? 7 জন। আচ্ছা, এই 7 জন তো ফিক্সড, প্রথমেও ছিল পরেও ছিল। এই 7 জনের আমি যদি গড় নির্ণয় করি, আপনি একটু চিন্তা করেন, 7 জনের যদি আমি গড় বলি, গড় যদি আপনার মনে করেন এক্স হয়, 7 জনের গড় যদি আমাদের এক্স হয়, আমি ধরে নিলাম 7 জনের গড় হচ্ছে এক্স, এটাই ধরে নিলাম 7 জনের গড় হচ্ছে এক্স। তাহলে আপনারা বলেন তো 7 জনের মোট ওজন কত? একটু জানতে চাই। 7 জনের গড় যদি এক্স হয়, 7 জনের মোট ওজন কত? 7 জনের, এই তো রাবেয়া সুলতানা বলছে 7x, 7x, 7x। হ্যাঁ, ওই যে একজন বাদ দিয়া, মানে যে চলে গেছে তাকে বাদ দিয়া বাকি যে 7 জন আছে তাকে নিয়ে আমি সবসময় চিন্তা করব। তাকে বাদ দিয়া যদি আমি চিন্তা করি, ওই বাকি 7 জনের গড় যদি এক্স হয়, ভালো করে ভাইয়া, ভালো করে আমি যা বলতেছি এইটা ভালো করে শুনে রাখেন, এই টাইপ করেই অঙ্ক করতে হবে সবসময়, তাহলে সবচেয়ে সহজ হবে। বাকি 7 জনের গড় ওজন যদি এক্স হয়, তাহলে আমার মোট ওজন হবে হচ্ছে 7x। এগুলা কিন্তু ওই একজন বাদ দিয়ে, যে চলে গেছে সে বাদ দিয়ে। আচ্ছা, সে যখন ছিল এই 7x এর সাথে 60 কেজি ওজনের একজন ছিল, কথাটা বুঝছেন কি বুঝেন নাই? 60 কেজি ওজনের একজন ছিল, 60 কেজি ওজনের একজন ছিল, ঠিক আছে। এখন 60 কেজি ওজনের যে ছিল, এখন দেখেন এই 60 কেজি ওজনের যে ছিল, একে যদি আমি 8 দিয়ে ভাগ করি তাহলে কি আমার গড় পাওয়া যাবে কি যাবে না? ওই যে যখন, একটু ভালো করে বুঝে নেন, একে যদি আমি 8 দিয়ে ভাগ করি তাহলে 8 জনের গড় পাওয়া যাবে কি যাবে না? সবাই কি বুঝতে পারছি কথাটা? আমি যে প্রথম 7 জন যে যায় নাই তাদের গড় যদি আমি এক্স ধরে নিই, তাহলে যোগফল হচ্ছে 7x,
তার সাথে 60 যদি যোগ করি, যে যে আর কি প্রথমে 8 জনের দলের মধ্যে ছিল, তাকে 60-এর সাথে যোগ করলাম, তাকে আমি যদি 8 দিয়ে ভাগ করি, কারণ এটা তো যোগফল হয়ে গেল 7 জন আর এখানে একজন 8 জন, একে আমি যদি 8 দিয়ে ভাগ করি তাহলে প্রথম গড়টা পাওয়া যাবে। প্রথমে যে 8 জন ছিল তাদের গড় হচ্ছে এটা। ঠিক আছে, প্রথমে এই 8 জনের গড় হচ্ছে এটা। ঠিক আছে, এখন আপনাদেরকে বলতে হবে যে এরপরে আমরা কিভাবে করে এটা করতে পারি, এরপরে আর কি করা যায়, এটা ইকুয়াল কি করা যায়। এটা কিন্তু 2 নিয়মে করা যায়। একটা নিয়ম খুবই সহজ, সেই নিয়মটা আমি একটু পরে বলবো, কিন্তু আপনারা এখন আমাকে বলবেন যে এরপরে কি করা যেতে পারে, কিভাবে করে করা যেতে পারে। কেউ কি আছেন আপনারা একটু চিন্তা করতে পারবেন? দেখি, যারা যারা চিন্তা করতে পারবেন আপনারা একটু চিন্তা করেন। সমান 0 কেন? এটা তো গড়। এইটা ইকুয়াল কি লিখবো, এটা সমান কি লিখবো, সেটা হচ্ছে কোশ্চেন। আমার কোশ্চেন হচ্ছে এটা, ও পাশে কি লিখবো। আচ্ছা, এটার অ্যান্সার কে কে বলতে পারবে? এটার অ্যান্সার কে কে বলতে পারবে? আচ্ছা, ঠিক আছে, আপনাদের এইভাবে কেউই পারে নাই। ঠিক আছে, ইকুয়েশন দিয়ে কেউই পারে নাই। আপনাদের কথাটা বলি শুনেন, উত্তর হবে হচ্ছে 80। উত্তর কত হবে? 80। কেন? দেখেন, 60 কেজি ওজনে, এটা আগে আমি প্রথমে আপনাদেরকে এটা বলি যে কিভাবে করে সহজে আমি লিখবো, সহজে বের করব। এটা হচ্ছে পাটিগণিত আকারে, বীজগণিত আকারে কেমনে বলবো সেটা পরে বলে দিচ্ছি। পাটিগণিত আকারে যারা পাটিগণিত ভাবে চিন্তা করতে পারেন, এই অঙ্কটা পাটিগণিতে খুব ইজি। কিরকম দেখেন, 60 কেজি ওজন, একে বাদ দিছি আমি, 60 কেজি ওজন বাদ দিয়ে নতুন একজন প্রবেশ করছে, তার ফলে 2.5 কেজি ওজন বেড়ে গেছে। তাহলে 60 কেজি ওজনের জায়গায় যে আসছে, তার ফলে যেহেতু গড় ওজন আমাদের 2.5 কেজি বাড়ছে, 2.5 কেজি বাড়ছে, তার মানে চিন্তা করেন, আগে কথাটা বুঝেন, 2.5 কেজি করে গড় ওজন বাড়ছে। কতজনের গড় ওজন বাড়ছে বলেন দেখি? এই যে নতুন একজন প্রবেশ করছে, এখানে কয়জন আছে? এই নতুন প্রবেশ করার পরে মোট কয়জন আছে? সবাই লেখেন। সবুজ মোল্লা লিখছে 8 জন। 8 জন, তার মানে 8 জনেরই গড় ওজন কত করে বাড়ছে বলেন তো? 2.5 করে বাড়ছে। তার মানে 8 জনেরই মোট ওজন কত বাড়ছে আমি জানতে চাই। 8 জনের মোট ওজন কত বাড়ছে? 8 জনের মোট ওজন কত বাড়ছে? 20 কেজি ওজন বাড়ছে। তাহলে 8 জনের মোট ওজন 20 কেজি বাড়ছে। আপনি একটা এখন বিষয়টা চিন্তা করেন, তাহলে মোট ওজন 20 কেজি বেড়ে গেছে। এই 60 কেজি একজন চলে গেছিল, 60 কেজি চলে গেছে, নতুন একজন প্রবেশ করছে, আপনার 20 কেজি ওজন বাড়ছে। তাহলে নতুন যে প্রবেশ করছে তার ওজন কত? 80 কেজি হবে কি হবে না? আপনারা বুঝছেন কি বুঝেন নাই সেটা আমাকে বলেন। আপনার গড় ওজন বাড়ছিল হচ্ছে 2.5 কেজি, তার মানে 8 জনের মোট ওজন বাড়ছে হচ্ছে 20 কেজি। 8 জনের মোট ওজন কত বাড়ছে? 20 কেজি। তাহলে 8 জনের মোট ওজন যদি 20 কেজি বাড়ে, তাহলে আপনারা একটা জিনিস চিন্তা করেন যে এই যে 60 কেজি যে আছে, 60 কেজি যে চলে গেছে, তাহলে নতুন যে প্রবেশ করছে অবভিয়াসলি তার ওজন 20 কেজি আরো বেশি আছে, এই 60 কেজির চেয়ে 20 কেজি বেশি। সেই জন্যই তো 60 কেজির চেয়ে 20 কেজির জন্য বেশির জন্যই মোট ওজন তো 20 কেজি বেড়ে গেছে।
সেই জন্য নতুন যে প্রবেশ করছে তার ওজন অবশ্যই 80 কেজি। সবাই কি বুঝতে পারছি? ওই যে মেহরাজ যে 10 কেজি লিখতেছিলেন, সবাই কি ক্লিয়ার? যারা যারা ক্লিয়ার কথাটা লেখেন। আচ্ছা, ইকুয়েশন দিয়ে অনেক প্রকারে করা যায়, অনেক প্রকারে ইকুয়েশন দিয়া, কিন্তু ইকুয়েশন দিয়ে সবগুলাই একটু জটিল হবে। আপনারা ইকুয়েশন একটা ইকুয়েশন দিয়ে করাচ্ছি, এর আগের ইকুয়েশনটা দিয়ে ও আরেকবার বুঝাবো। শিশির বলছে আর একবার বুঝাইতে একটু, ঠিক আছে সমস্যা নেই, আরেকবার আমি বুঝাই দেই একটু। যে দেখেন 8 জন যে আছে, 8 জনের মধ্যে একজন 60 কেজি চলে গেছে এবং নতুন একজন প্রবেশ করছে, তার ফলে গড় ওজন 2.5 কেজি বাড়ছে। কয়জনের গড় ওজন 2.5 কেজি বাড়ছে? 8 জনের। হ্যাঁ, ইকুয়েশন দিয়ে করাবো। তাহলে 8 জনের গড় ওজন যদি 8 জনের গড় ওজন 2.5 কেজি যদি বাড়ে, গড় যদি 2.5 কেজি বাড়ে, তাহলে মোট বাড়ছে হচ্ছে 8 গুণন 2.5 মানে হচ্ছে 20 কেজি। 20 কেজি ওজন বাড়ছে, 8 জনেরই 20 কেজি ওজন বাড়ছে। টোটাল 8 জনের মোট কত কেজি ওজন বাড়ছে? মোট ওজন বাড়ছে হচ্ছে 20 কেজি। এখন কিভাবে 20 কেজি বাড়লো? 8 জনের মধ্যে একজন 60 কেজি চলে গেছিল, 60 কেজির একজন চলে গেছিল, তারপরেও 20 কেজি ওজন কখন বাড়বে? যখন নতুন যে আছে তার অবশ্যই ওজন হচ্ছে 80 কেজি। যদি 80 কেজি হলেই তো আপনার মোট ওজন হচ্ছে 20 কেজি বাড়ছে, কারণ 60 জন চলে গেছে, 60 কেজি ওজনের একজন চলে গেছে, তার মানে 80 কেজি ওজনের একজন ঢুকছে, সেজন্যই আপনার মোট ওজন 20 কেজি বাড়ছে। শিশির বুঝতে পারছেন? এটা হলো আমাদের বুঝে বুঝে করা। এখন কথা হচ্ছে ইকুয়েশন দিয়ে কি হবে? অনেক ভাবে ইকুয়েশন দিয়ে করানো যায়, তার মধ্যে একটা ইকুয়েশন একটা ভাবে করে আমি একটু আগে যেটা লিখে দিছি সেটা দিয়ে করা যায়, আরেকটা ভাবে করে, আরেকটা ভাবে আমি একটা ইকুয়েশন দিয়ে এখনই মুহূর্তের মধ্যে করাই দিই। দেখেন 8 জন লোক আছে, 8 জন লোকের একটা দল আছে, সেই 8 জনের গড়, 8 জনের গড় যদি আপনি এক্স ধরে নেন, 8 জনের গড় যদি আপনি, এর আগে 7 জনের গড়ও আপনি এক্স ধরতে পারেন, 8 জনের গড়ও এক্স ধরতে পারেন, যেটা ইচ্ছা সেটা। তাহলে 8 জনের গড় যদি এক্স হয়, তাহলে 8 জনের মোট ওজন হচ্ছে 8x কেজি। তাহলে 8x, এই 8x থেকে 60 কেজি ওজনের একজন চলে গেছে, 60 কেজি একজন ওজনের একজন চলে যাওয়ার পরে আরেকজন নতুন y কেজি ওজনের একজন যদি যোগ হয়, তারপরে তাকে যদি আমি 8 দিয়ে ভাগ করি, তাহলে আমাদের গড় ওজন x এর সাথে 2.5 যোগ হবে। এই লাইনটা আমি আরেকবার বুঝাই দিই, তাহলে আপনারা বুঝে যাবেন। দেখেন প্রথমে বলি 8 জনের গড়, যারা ইকুয়েশন দিয়ে বুঝতে চাচ্ছেন একটু বুঝে নেন, যারা বীজগণিত পরের দিকে যারা বুঝতে চাবেন। 8 জনের গড় যদি এক্স হয়, তাহলে 8 জনের মোট ওজন হচ্ছে 8x। এই 8x থেকে 60 কেজি ওজনের একজন চলে গেছে এবং নতুন যে আসছে সে y কেজি ওজনের, নতুন যে আসছে সে y কেজি ওজনের আমি ধরে নিলাম। তাহলে 8x হচ্ছে 8 জনের মোট ওজন মাইনাস 60 কেজি ওজনের একজন চলে গেছে প্লাস নতুন একজন যে অ্যাড হয়েছে, একে যদি আমি 8 দিয়ে ভাগ করি, নতুন গড় আমি পাবো। নতুন 8 জনের গড় হচ্ছে এটা। এখন 8 জনের আগের গড় ছিল এক্স, এক্স এর সাথে আসলে নতুন জন আসার ফলে গড় তো 2.5 বৃদ্ধি পাইছে, তার মানে x + 25 ইকুয়াল হবে 2.5 ইকুয়াল হবে। এই দুটো ইকুয়াল কে বুঝছে এটা আমি আগে জানতে চাই, দেখি এই ইকুয়েশনটা কে বুঝছে, এই ইকুয়েশনটা কে বুঝছে? ক্লিয়ার স্যার? ক্লিয়ার? ওকে, যদি ক্লিয়ার হয়ে থাকেন তারপরে লাইন শেষ, যে 8x - 60 প্লাস y ইকুয়াল হচ্ছে, বজ্র গুণন করেন, 8 গুণন x মানে 8x, 8 গুণন 2.5 মানে 20, এই 8x কাটা গেল, y ইকুয়াল 80। বুঝছি কি বুঝি নাই? y এর মান 80 চলে আসলো, নতুন যে আসছে তার ওজন হচ্ছে 80। অবনী বলছে ক্লিয়ার, কিন্তু এটা ঝামেলা। আরেকজন বলছে সুপার ক্লিয়ার, আরেকজন বলছে এটা বেস্ট। জি, সমস্যা নাই। হ্যাঁ, এক একজনের কাছে এক একটা ভালো লাগবে, কোনো ঝামেলা নাই, যার যেটা মনে হয় করতে পারেন। তবে এগুলো এইভাবে করে আপনারা চিন্তা করা শিখতে হবে আপনাকে।
যারা যারা চিন্তা করতে পারেন নাই তাদের জন্য, কারণ এইটা এই একটা আমি ভালো মতো বুঝাই দিলে এক্স দিয়ে আপনারা কিন্তু আরো অনেকগুলো এক্স ফেক্স দিয়ে আপনারা নিজেরা করে ফেলতে পারবেন, এক্স টেক্স দিয়ে যা যা আছে, হ্যাঁ নিজেরা করে ফেলতে পারবেন। দেখেন এই যে 8 জন যে আছে, 8 জনের আগে গড় যদি আমি এক্স ধরি, গড় যদি এক্স ধরি, তাহলে 8 জনের মোট ওজন হচ্ছে 8x। 8x থেকে একজন চলে গেছে 60 কেজি, আবার নতুন ঢুকছে আমি ধরলাম ওয়াই কেজি ওজনের, তাহলে এখন গড় কত? 8 জনই তো আছে, তাই 8 দিয়ে ভাগ করতে হবে, তাহলে এখন নতুন গড় হচ্ছে এটা। আগের গড় ছিল এক্স, আমরা বলছি যে নতুন গড় হচ্ছে 2.5 বৃদ্ধি পাইছে, সেজন্য 2.5 যোগ হয়েছে, তার মানে এটাও নতুন গড়, এটাও হচ্ছে নতুন গড়, কারণ 8x এক্স ছিল আগের গড়, এক্স এর সাথে 2.5 দিলে নতুন গড়টা পাওয়া যাচ্ছে, তার মানে 8x হচ্ছে মোট ওজন, সেইখান থেকে 60 কেজি ওজনের একজন চলে গেছে, নতুন ওয়াই কেজি ওজনের একজন ঢুকছে, সেই ওয়াই কেজি ওজনের কে ঢুকছে সেটাই আমাদের বের করতে হবে। এখন জাস্ট বজ্র গুণন করার পরেই দেখতেছেন 8x - 60 প্লাস ওয়াই ইকুয়াল হচ্ছে 8x প্লাস হচ্ছে 20, এবং 8x কাটা যাওয়ার পরে ওয়াই ইকুয়াল 80 বের হয়েছে। হ্যাঁ মানে এইটা একেবারে আমরা এইভাবে করে, তাহলে আপনারা এই যে এই এক্স দিয়ে এই টাইপের, এখন আপনাদেরকে তো দিলে আপনারা এখন মুহূর্তের মধ্যে ওই একই টাইপেরই অঙ্ক, যেমন আমি যদি বলি সাকিব আল হাসান শেষ 101তম ইনিংসে আচ্ছা শেষ ইনিংসে 101তম কেমনে হয়, 201তম দিলাম, 201তম ইনিংসে 100, আচ্ছা এখানে কি কোশ্চেন দিচ্ছেন, এক সেকেন্ড এই কোশ্চেনটা একটু পরে দিচ্ছি। আচ্ছা কমে যায়, যদি কমে যাওয়ার যদি বিষয় থাকে, মনে করেন আপনাকে আমি যদি বলি যে সাকিব আল হাসান শেষ ইনিংসে শেষ ইনিংসে 120 রান করেছেন, এখন শেষ ইনিংসটা কততম ইনিংস, এটা ধরেন যে কত, আচ্ছা একটা কোনো একটা 11তম ইনিংস ধরলাম, কোনো একটা ইয়ের হইতে পারে, কোনো একটা সিরিজের শেষ ইনিংসে 120 রান করেছেন। আচ্ছা রানের স্থলে
কত রান করলে গড় রান 10 কমে যেত? দশ না, 2 কমে যেত। 10টা বেশি হয়ে যায়। কত রান করলে গড় রান 2 কমে যেত? আচ্ছা, মানায় দিলাম তো, একটু সময় লাগতেছে। ওকে, তো কিভাবে করে করা যেতে পারে? এখানে কি করা যাবে কিনা? করেন তো। কত অ্যান্সার আসবে? হ্যাঁ, কেউ যদি 11টা ইনিংসের, আমি যদি চিন্তা করি 11টা ইনিংসের হচ্ছে গড় এক্স, তার মানে 11x, এর জায়গায় 120-এর জায়গায় আমার মানে 120 যদি মাইনাস করি, তার সাথে ওয়াই মানে নতুন যেই রানটা করছে সেটা যদি ওয়াই হয়, তাহলে গড় রান হবে নিচে হচ্ছে 11, আর আগের গড় ছিল হচ্ছে ধরলাম এক্স, তার সাথে হচ্ছে 2 কমে যাবে। 2 যদি কমে যায় তার মানে হচ্ছে এক্স মাইনাস 2, এক্স মাইনাস হচ্ছে 2। তার মানে শেষ পর্যন্ত কত দাঁড়ালো? 11x মাইনাস 120 প্লাস ওয়াই সমান ইকুয়াল হচ্ছে 11x মাইনাস হচ্ছে 22। 11x 11x কাটা যাচ্ছে, ওয়াই ইকুয়াল 120 মাইনাস 22, তার মানে হচ্ছে 98। ওই যে বয়স কমে যাওয়ার বিষয়টা জাস্ট এরকম। আর যারা পাটিগণিত দিয়ে করেছেন তাদের জন্য তো আরো ইজি, তাই না? যে যেহেতু 120-এর জায়গায় গড় রান 2 কমে গেছে, যারা পাটিগণিত দিয়ে করছে তারা একটু চিন্তা করে। আর বীজগণিতটা পরে আবার বুঝাই দিচ্ছি। দেখেন ভাইয়া, গড় রান 2 কমে গেছে, বলেন তো গড় রান যে কমছে এটা কয়টা ইনিংসের গড় রান কমছে? বলেন কয়টা ইনিংসের গড় রান কমছে, এটা আমাকে বলেন। কয়টা ইনিংসের? সবাই লেখেন, সবাই লেখেন, তাড়াতাড়ি লেখেন। 11টা ইনিংসেরই গড় রান যে কমছে, 11টা ইনিংসেরই গড় রান কমছে। তার মানে মোট কত রান কমবে? 11 গুণন 2 মানে 22 রান কমবে। তার মানে 22 রান কম কম হয়েছে, 22 রান। ও 120-এর চেয়ে তার মানে কত? 22 রান, মানে আমার মোট রান হচ্ছে 22 কমে গেছে। তার মানে 120 থেকে 22 যদি বিয়োগ করি 98 রান করেছে। তাই তো আসলে 22 রান মানে মোট রান 22 কমেছে, তার মানে 98 হবে आंसर। এটা অনেক ইজি, সমস্যা নাই। তবে এইভাবে করে চিন্তা করা আপনাদের দরকার আছে, তাই এটাও দেখাচ্ছি। আপনারা সবাই তুলে রাখেন, এটা না বুঝার কিচ্ছু নাই। যারা যারা বলবে যে আপনি যাই বুঝান না কেন আমি বুঝবো না, তারা বাদ দিয়ে সবাই বুঝার কথা। দেখেন ভাইয়া, আমি যদি চিন্তা করি যে 11টার গড় রান হচ্ছে এক্স, তার মানে 11টার মোট রান হচ্ছে 11x, 11টার মোট রান হচ্ছে 11x। তার মধ্যে থেকে একটা 120 রানের স্থলে, মানে 120 রান যদি বাদ দেই, তার জায়গায় যদি অন্য আর একটা রান করছে সেটাকে যদি আমি ওয়াই ধরি, তার মানে মোট রান 11টা ইনিংসে 11x, তার মধ্যে 120 বাদ দিচ্ছি, তার মধ্যে ওয়াই ঢুকাই দিচ্ছি। ওয়াই একটা 120-এর স্থলে আরেকটা কিছু যদি যোগ করি, তাহলে 120 হচ্ছে মাইনাস প্লাস হচ্ছে ওয়াই, ডিভিশন হচ্ছে 11 কেন? 11টাই তো ইনিংস, 120 রানের ইনিংসটা বাদ দিয়ে ওয়াই রানের একটা ইনিংস যদি ঢুকে, তাহলে 11 হচ্ছে নতুন গড়। 11 দিয়ে ভাগ করলে নতুন গড়টা পাওয়া যাবে। এখন নতুন গড় কত বলছে? 2 কমে যায়। তার মানে কি আগের গড় তো এক্স ছিল, এক্স থেকে 2 কমে গেছে। এটা আমরা ইকুয়াল লিখে দিলে ওয়াই এর মান হচ্ছে 98 পাওয়া যাবে। হ্যাঁ, রিটেনে লেখা যাবে। আপনারা সবাই ক্লিয়ার কিনা আমি জানতে চাই। দুইটাই রিটেনে করা যাবে, ডান পাশেরটা রিটেনে মানে বেটার আর কি। আমি কমে যাওয়ার একটা দিয়ে দিলাম আর কি। এই আর কি গড়ের অঙ্ক শেষ। আমি একটা কমে যাওয়া, ওই যে বয়স কমে যায়,
হ্যাঁ, এত মাস কমে যায়, এত বছর কমে যায়, একেবারে সকল টাইপের যত প্রকারের গড় আসতে পারে আমি দিয়ে দিছি। আপনারা এখন জাস্ট প্র্যাকটিস করবেন, আর কোনো সমস্যা থাকবে না। তো ঠিক আছে, আপনারা হ্যাঁ, আপনারা সবাই ভালো থাকেন। আজকের ক্লাস এই পর্যন্তই। নেক্সট ক্লাসে নেক্সট আরেকটা টপিক ইনশাআল্লাহ পড়াবো। গড় যেহেতু শেষ হয়ে গেল, আপনারা পাটিগণিত আরেকবার মামুন ভাই, পাটিগণিত হচ্ছে এই যে 120 যে আছে, 120 রানের স্থলে আপনি একটা নতুন কোনো একটা রান করছে, তার ফলে গড় রান 2 কমে গেছে। তাহলে বলেন গড় রান যে কমছে 2 রান, পাটিগণিতটা বোঝার চেষ্টা করেন। মামুন ভাই আপনি বলতেছেন যে পাটিগণিতটা আরেকবার বোঝানোর জন্য, ঠিক আছে এটা বুঝাই দিচ্ছি যে গড় রান 2 কমে গেছে। এখন গড় যে কমছে 2 রান, এইটা কয়টা ইনিংসে 2 রান কমছে ভাইয়া? 11টা ইনিংসে। 11টা ইনিংসে 2 রান কমছে। তার মানে 11টা ইনিংসে টোটাল রান কমছে হচ্ছে 22 রান। 22 রান কমেছে, 22 রান কমেছে। তাই 11টা ইনিংসে মোট 22 রান কমেছে। তাহলে 11টা ইনিংস যোগ করে আপনার টোটাল 22 রান কমেছে। কিভাবে 22 রান কমবে চিন্তা করেন। আপনার যদি 120-এর স্থলে কত হুইলেট মোট আসলে আপনার 22 রান কমবে? তার মানে কি 120-এর চেয়ে 22 রান কম করেছে, 120-এর চেয়ে, তার মানে 98 রান করেছে জন্য মোট রান 22 কমেছে এই 11টা ইনিংসে। সেই জন্য 98 রান হবে নতুন রান। একটু মাথা খাটায় বুঝতে হবে, আর কিছু না, খুব বেশি কঠিন কিচ্ছু নাই। যে মোট রান 22 কমেছে, 22 রান কমেছে, তার মানে 120-এর স্থলে 22 রান কম থাকবে। সেই জন্য 11তমতে 120-এর স্থলে 11তমতে 22 রান কম, মানে 98 হলেই 22 রান কম হয়। ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।